প্রথম পর্বের শুরু হয় সচিবজির মাসির ছেলের সাথে, যে এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছিল। সে তার মায়ের সাথে কথা বলছিল এবং তাকে জানাচ্ছিল যে সচিবজি অর্থাৎ অভিষেক খুব চিন্তিত, কারণ তার কেস চলছে। সম্প্রতি জানা গেছে সচিবজির পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু ভূষণ যদি সেই কেস না তোলে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউতে সমস্যা হতে পারে। সচিবজি বলেন যে এত ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু এখন তার উপর ধারা ৩২২ লাগানো হয়েছে। যদি এই কেস ক্লিয়ার না হয় তাহলে সে এই চাকরিটা করতে পারবে না। একটু পর সে তার মাসির ছেলেকে ছাড়তে যায়, তখনই বাইরে প্রহ্লাদ চা এবং বিকাশ চলে আসে। কিন্তু সে জনকেই জানিয়ে দেয় যে সচিবজির মেজাজ একটু খারাপ, সে খুব চিন্তিত, তার একটু খেয়াল রেখো। আর এখানেই আমরা আরও একটা কথা জানতে পারি যে প্রধানজির যে গুলি লেগেছে সেই গুলি আসলে প্রধানজি নিজেই চালিয়েছেন, যাতে তিনি সামনের নির্বাচন সহজে জিততে পারেন। এটাই প্রধানজির কৌশল। কিন্তু ভূষণও খুব চালাক, সে ফটা প্রধানজির বিরুদ্ধে করাননি, বরং সচিবজির বিরুদ্ধে করিয়েছেন। প্রধানজির কৌশল এবং সচিবজির উদ্বেগ। এরপর আমরা প্রধানজিকে দেখি, যার হাতে গুলি লেগেছে এবং তিনি এখন সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছেন। আর এখন তার একটাই কাজ, শুধু সামনের নির্বাচনের কথা ভাবা, কিভাবে সেটা জিততে হবে। কারণ প্রতিবার নির্বাচনে কোনো প্রতিপক্ষ থাকত না, কিন্তু এবার বনরাক্স নামের প্রাণীটা জেগে উঠেছে, যে নির্বাচনে দাঁড়াচ্ছে এবং প্রধানজিকে কড়া টক্কর দিচ্ছে। রাতে সচিবজি ঘুমানোর অনেক চেষ্টা করেন, কিন্তু তার ঘুম আসছিল না। তাই তিনি মোবাইল চালাতে লাগলেন এবং ইউটিউবে ৩২২ ধারা সম্পর্কে সার্চ করলেন। সেখানেই সচিবজি জানতে পারেন যে ৩২২ ধারায় যদি আপনি দোষী প্রমাণিত হন তাহলে আপনার ১ বছর পর্যন্ত জেল হতে পারে। এটা শুনে সচিবজি পুরোপুরি হতবাক হয়ে যান এবং তার খুব বেশি টেনশন হতে থাকে। তাই তিনি পঞ্চায়েত অফিসের বাইরে এসে বসেন এবং প্রহ্লাদ চাকে ফোন করেন এবং তার কাছে বিয়ার চান। কিন্তু প্রহ্লাদ চা জানান যে তার কাছে বিয়ার নেই, তার কাছে রাম আছে। তখন সচিবজি সেই রাম নেওয়ার জন্য প্রহ্লাদ চার কাছে যান, কিন্তু প্রহ্লাদ চা সেখান থেকে একটা খুব বড় বোতল নিয়ে আসেন। এটা দেখে সচিবজি বলেন যে তার এত বড় বোতল দরকার নেই, তার শুধু একটা ছোট বোতল দরকার, যাতে তার কাজ চলে যায়। কিন্তু এখানে প্রহ্লাদ চা বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আপনার সাথে দিই। আমরা একসাথে বসি এবং এই বোতলটা অর্ধেক অর্ধেক শেষ করে দিই। মাঝরাতের গোলমাল এবং প্রতিশোধের চিন্তা। এবার রাতে বিকাশ এবং তার স্ত্রী খুশবু যখন ঘুমাচ্ছিল, তখন জনে কথা বলছিল যে প্রহ্লাদ চা তাদের যে টাকা দিয়েছেন তা দিয়ে তারা একটা জমি কিনবে, আর যে টাকা বাঁচবে হয় প্রহ্লাদ চাকে ফেরত দেবে নয়তো তার এফডি করাবে। তখনই হঠাৎ করে তারা শুনতে পায় যে কেউ জোরে জোরে আওয়াজ করছে। তাদের মনে হয় যে হয়তো কোনো মাতাল বেশি নেশায় চিৎকার করছে। কিন্তু অন্যদিকে আমরা জানতে পারি যে এই আওয়াজ আসলে অন্য কারো নয়, বরং সচিবজির, যিনি ভূষণের উপর রেগেছিলেন এবং প্রহ্লাদ চার সামনে ভূষণের জন্য সব হতাশা প্রকাশ করছিলেন। সচিবজি বলেন যে এত খারাপ মানুষ আমি আমার পুরো জীবনে দেখিনি। যদি সে আমার সামনে আসে তাহলে আমি তাকে মেরে ফেলব। সচিবজি এই সব কথা খুব জোরে চিৎকার করে বলছিলেন। এই কারণেই এখানে বিকাশ চলে আসে, কারণ বিকাশ দেখে যে কেউ জোরে জোরে আওয়াজ করছে। তাই যখন সে এখানে এলো এবং এই সব দেখল, তখন সেও তাদের সাথে বসে মদ পান করতে লাগল। এবার সচিবজি বলেন যে যাই হোক, ভূষণ তো তার জীবন নষ্ট করবেই। একটা চরের জন্য সে তার উপর করেছে। যখন সে করেছেই, তাহলে এখন আমি তার মুখে জুতো মেরে আসব। যাই হোক, কেস তো চলছেই, সে আমার আর কি বা করবে। সচিবজি বলেন যে আমি ঠিক করে ফেলেছি, এখন তো আমি তাকে মেরাই আসব। তখন প্রহ্লাদ চা এবং বিকাশও তার সাথে যেতে লাগলেন। কিন্তু যাওয়ার আগে তাদের কাছে যে চানা রাখা ছিল সেটা তারা বিধায়কের ঘোড়া তারা কে খাওয়াতে লাগল। মাফ চাওয়া এবং নতুন শর্ত। কিন্তু যখন তারা ঘোড়াকে এই চানা খাওয়াচ্ছিল, তখন সচিবজির মেজাজ পুরোপুরি বদলে যায় এবং তিনি তাদের জনকে বলতে লাগলেন যে আমি ভূষণের কাছে ক্ষমা চেয়ে নেব, যাতে সে কেসটা তুলে নেয়। এখানে বিকাশ বলে, তো এই কাজটা আমরা সকালে করতে পারি। কিন্তু এখানে সচিবজি বলেন যে এই কাজটা আমি সকালে করতে পারবো না। ওই লোকটার সামনে যাওয়ার জন্য আমাকে নেশাগ্রস্ত থাকতে হবে। তো এখন তারা ভূষণের বাড়ির কাছে পৌঁছে গেছে, কিন্তু দরজা বন্ধ ছিল। তাই এখানে সচিবজি দেয়াল টপকে তার বাড়িতে যেতে লাগলেন। কিন্তু তখনই ক্রান্তি দেবী এবং ভূষণ জেগে যান। যখন তারা জন জেগে গেলেন, তখন সচিবজি তাদের কাছে ক্ষমা চেয়ে বললেন যে তিনি যেন এই কেসটা তুলে নেন। কিন্তু ভূষণও কোনো সাধারণ মানুষ নয়, সেও খুব চালাক। ভূষণ এখানে সচিবজিকে বলে যে আমার একটা ছোট দাবি আছে।
প্রধানজির উপর যে গুলি চলেছে সেই ফয়ে আমার এবং বিধায়কজির নাম আছে, তাই আমি চাই যে সেই ফ থেকে আপনি আমার নামটা সরায় দিন। তখন আমি আমার ফটা তুলে নেব। যখন ভূষণ এই সব কথা বলল তখন সচিব ভাবছিলেন যে এটা করা উচিত কিনা। তাই পরের দিন তিনি প্রধানজির বাড়িতে পৌঁছান। সেখানে রিঙ্কি সচিবজিকে জানায় যে সে MBA পড়তে পারবে না, তাই সে সব বই তাকে ফেরত দেয়। আর যখন প্রধানজি জানতে পারলেন যে সচিবজির চাকরির জন্য ফ থেকে তার নাম সরানো জরুরি, তাই প্রধানজিও মেনে নেন যে তিনিও ফ থেকে ভূষণের নাম সরিয়ে দেবেন। আখেরকার সচিবজি প্রধানজির জন্য অনেক কিছু করেছেন। প্রধানজি এতটুকু তো সচিবজির জন্য করতেই পারেন। নতুন সংকট, বিধায়কজির নাম এবং পুলিশের আপত্তি। অন্যদিকে আমরা বিধায়কজিকে দেখি, যিনি তার এক লোককে খুব খারাপভাবে পেটাচ্ছিলেন, কারণ তার সন্দেহ যে এই ছেলেটি প্রধানজির উপর গুলি চালিয়েছে। কিন্তু সেই ছেলেটি বারবার বিধায়কজিকে বলছিল যে যখন প্রধানজির উপর গুলি চালানো হয়েছিল তখন সে এখানে উপস্থিত ছিল না। বিধায়ক বুঝতে পারছিলেন না যে আসলে প্রধানজির উপর তাদের কোন ছেলে গুলি চালিয়েছে। তখনই এখানে বনরাক্ষের পুরো দল চলে আসে এবং ভূষণ বিধায়কজিকে জানায় যে প্রধানজি তাদের উপর যে কেস করেছিলেন সেই ফ থেকে সে তার নাম সরিয়ে নিয়েছে। এটা শুনে বিধায়কজি পুরোপুরি ক্ষেপে যান যে তুমি খুব বাজে লোক। আমরা একটা দল ছিলাম, কিন্তু আজ তুমি খুব স্বার্থপর হয়ে গেছো এবং তুমি শুধু ফ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছ। তো বিধায়কজি এখানে ভূষণকে বলেন যে সে তার নামও সেই ফ থেকে সরিয়ে নিক। একটু পর যখন সবাই পুলিশ স্টেশনে পৌঁছালো তখন ভূষণ এখানে সচিবজিকে বলে যে তার আরও একটা ছোট দাবি আছে, তাকে প্রধানজির ফ থেকে বিধায়কজির নামও সরাতে হবে। তখন এখানে মঞ্জু দেবীও দাঁড়িয়েছিলেন এবং তিনিও এই সব কথা শুনছিলেন। এবার যখন পুলিশ অফিসাররা জানতে পারলেন যে প্রধানজি FIR থেকে ভূষণ এবং বিধায়কজির নাম সরাতে চান, তখন পুলিশ অফিসাররা বলেন যে এতে প্রধানজিরই বিপদ হতে পারে। কারণ যদি জনই গুলি না চালিয়ে থাকে তাহলে কি প্রধানজি নিজেই গুলি চালিয়েছেন? এতে প্রধানজির উপর তদন্ত হতে পারে এবং এটাকে পাবলিসিটি স্টান্ট হিসেবে ধরা যেতে পারে, কারণ নির্বাচন কাছে আসছে। অতিরিক্ত চাহিদা এবং শেষ সীমা। এবার কিছুক্ষণ সচিবজি এবং মঞ্জু দেবী বাইরে যান এবং তারা প্রধানজির কাছে ফোন করেন। প্রধানজি এখানে সচিবজিকে বলেন যে একটা কাজ করো, তুমি ভূষণ এবং বিধায়ক জনেরই নাম সরিয়ে দাও, সব কিছু সামলে নেব। তখনই এখানে বিনোদ বাইরে আসে এবং বিনোদ এখানে সচিবজিকে বলে যে তাদের আরও একটা ছোট দাবি আছে। বিধায়কজির ঘোড়া সিতারা যেটা তাদের কাছে আছে সেই ঘোড়াটাও তাদের ফেরত চাই। কিন্তু এবার সীমা অতিক্রম হয়ে গেছে এবং তাদের মাথা খারাপ হয়ে যায়। তাই সচিবজি এবং মঞ্জু দেবী এখান থেকে চলে যান। এটা দেখে বনরাক্স পুরোপুরি হতবাক হয়ে যায় যে আসলে তারা কি ভুল করেছে। তখন পুলিশ অফিসাররা তাদের বোঝায় যে যখন তারা মেনে গিয়েছিল তখন তোমাদের এত চাহিদা রাখার কি দরকার ছিল। নির্বাচনী প্রচার এবং নোংরা রাজনীতি। এবার পরের দিন আমরা দেখি যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এখানে প্রধানজি তার প্রচার কোথা থেকে শুরু করবেন, তাই এখানে সচিবজি, প্রহ্লাদ শাহ এবং বিকাশ এমন একটা জায়গা খুঁজছিলেন যেখানে প্রধানজি এবং মঞ্জু দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা করে তাদের প্রচার করতে পারেন। তাই তারা পৌঁছান তাদের গ্রামেরই একটি স্কুলে, যেখানে টয়লেট খুব নোংরা। আর যখন তারা এই টয়লেটটা দেখে তখন সেটা সীমাতিরিক্ত নোংরা বের হয়। প্রহ্লাদ চা এখানে সচিবজিকে বলেন প্রধানজি সেই গুলি থেকে বেঁচে গিয়েছিলেন, কিন্তু এই টয়লেটটা দেখলে তিনি নিশ্চিত মারা যাবেন। এই কারণে তারা এখন অন্য জায়গা দেখার জন্য চলে যান। কিন্তু কিছু জায়গা এত পরিষ্কার ছিল যে যদি তারা এই জায়গাটা পরিষ্কার করে তাহলে গ্রামবাসীদের মনে হবে যে তারা শুধু এখানে নাটক করছে। আর তখনই বনরাক্ষের পুরো দল এটা দেখে নেয় যে এই প্রধানের ছেলেরা আসলে কি করছে। এবার সচিবজি ট্যাঙ্কের কাছে পৌঁছে গেছেন যেখানে অনেক নোংরা ছিল। তাই তিনি ভাবেন যে কেন প্রধানজি এবং মঞ্জু দেবীকে এখানেই আনা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। অন্যদিকে আমরা দেখি যে প্রধানজি নির্বাচনের সব প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। হাত ভাঙা ছিল, কিন্তু তবুও পরিষ্কার পরিচ্ছন্নতার সব প্রস্তুতি তিনি নিচ্ছিলেন। তখনই আমরা দেখি যে প্রধানজির মেয়ে রিঙ্কি মঞ্জু দেবী নামে একটা ফেসবুক পেজ তৈরি করেছে, যাতে সে এই ফেসবুক পেজে নির্বাচনের প্রচার করতে পারে, যা তাদের সবার জন্য খুব সহজ হবে। তাই সে মঞ্জু দেবী এবং প্রধানজির ছবি তোলে এবং এই ছবিটা ফেসবুক পেজে দিয়ে দেয়, যেখানে লেখা ছিল যে আগামীকাল সকাল 11টায় জলের ট্যাঙ্কে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে। অন্যদিকে আমরা দেখি সচিবজি এবং বিকাশ পঞ্চায়েত অফিসের সামনে বসে চা খাচ্ছিলেন। তখনই হঠাৎ করে তাদের কারো আওয়াজ শোনা যায় এবং তারা দেখেন যে বনরাক্ষের পুরো দল জলের ট্যাঙ্কের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে।
এটা দেখার পর তারা পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ প্রধানজি এবং মঞ্জু দেবী আগামীকাল সকাল 11টায় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কথা ছিল, কিন্তু এরা আজই এখানেই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে শুরু করেছে। এই কথা সচিবজি তখনই প্রধানজিকে জানান। প্রধানজি সচিবজি এবং বিকাশকে তখনই বাড়ি আসতে বলেন। পাল্টাপাল্টি কৌশল, টয়লেট পরিষ্কারের লড়াই। আর এখন প্রশ্ন ছিল যে আসলে বনরাক্ষকে কে জানালো যে তারা কাল 11টায় জলের ট্যাঙ্কের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে যাবে। তখন জানা যায় যে তারা রিঙ্কির মঞ্জু দেবীর ফেসবুক পেজে এই সব তথ্য দেখে নিয়েছিল। তাই এখন তাদের আরও কিছু করার দরকার ছিল। মঞ্জু দেবী বলেন যে এখন তুমি আমাদের এমন একটা জায়গা বলো যেটা গ্রামের সবচেয়ে খারাপ জায়গা, যেখানে খুব নোংরা। আর সেটা তো একটাই জায়গা, আর সেটা ছিল স্কুলের টয়লেট। তাই তারা ভাবে যে তারা আজই সেখানে গিয়ে সেখানকার টয়লেট পরিষ্কার করে দেবে এবং তাদের প্রচার শুরু করে দেবে। তারা যেই বাড়ি থেকে বের হলো সেখানে মাধব সাইকেলে দাঁড়িয়েছিল এবং সে তাদের উপর নজর রেখেছিল। সে প্রতি মুহূর্তে বনরাক্ষকে খবর দিচ্ছিল যে যেই তারা জানতে পারবে যে তারা কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতা করতে যাচ্ছে, তাদের আগে আমরা সেখানে পৌঁছে গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেব। তখন মঞ্জু দেবী বলেন যে আসলে এই লোকদের থেকে আমাদের কবে পর্যন্ত ভয় পেয়ে থাকতে হবে। তখন সচিবজি তখনই স্কুলের প্রচারকের কাছে ফোন করেন এবং তাকে বলেন যে স্কুলের টয়লেট বুক করে দিতে। কিন্তু সেখানে আমরা জানতে পারি যে স্কুলের শিক্ষক তো নেশায় মত্ত হয়ে আছে। জনসমক্ষে বিবাদ এবং সিম্প্যাথি কার্ড। তখন প্রধানজির পুরো দল স্কুলের টয়লেটের দিকে এগোতে থাকে। তখনই মাঝপথে বনরাক্স চলে আসে, কারণ বনরাক্স জানতে পারেনি যে তারা কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতা করতে যাচ্ছে। তাই বনরাক্স তাদের কাছে আসে এবং বলে যে আমরাও আপনাদের সাথে যাব। কিন্তু প্রধানজির একদমই মন নেই যে তিনি বনরাক্ষের পুরো দলকে নিজের সাথে নিয়ে যাবেন। কিন্তু গ্রামের অনেক লোক দাঁড়িয়ে ছিল, তাই এই কথা তাদের মানতে হলো। তো প্রধানজি কিছুক্ষণ বনরাক্স এবং সব গ্রামবাসীকে গ্রামের এদিক ওদিক কোনায় ঘোরালেন, যাতে সব গ্রামবাসীরা নিজেদের বাড়িতে চলে যায়। কিন্তু বনরাক্স মানছিল না এবং যখন বনরাক্ষের লোকেরা জানতে পারল যে প্রধানজি আসলে স্কুলের টয়লেট পরিষ্কার করতে এসেছেন, তখন সবাই টয়লেটের দিকে এগোতে থাকে। তারা সেটা বুক করতে চেয়েছিল এবং সেটা পরিষ্কার করে নিজেদের প্রচার করতে চেয়েছিল। দু দলের মধ্যে এখানে জমকার ঝগড়া হয়। তখনই এখানে স্কুলের শিক্ষক চলে আসেন এবং শিক্ষক বলেন যে আপনারা লড়াই করুন, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। এবার সব গ্রামবাসীদের সামনে মঞ্জু দেবী রেগে যান এবং তিনি এখানে ক্রান্তি দেবী এবং ভূষণ কুমারের কাছে বলেন যে আপনারা আমার স্বামীর উপর গুলি চালিয়েছেন। এর চেয়ে খারাপ আর কি বা করতে পারেন? আপনারা আমাদের কাজ করতে দিচ্ছেন না। আরও একটা কথা, পরের বার যখন গুলি চালাবেন তখন সরাসরি বুকে চালাবেন। মঞ্জু দেবী এখানে কিছুটা সহানুভূতি আদায় করে নিয়েছিলেন। গ্রামবাসীরাও এখন কোথাও না কোথাও মঞ্জু দেবীর দিকে হয়ে গিয়েছিল। তাই এখানে ভূষণ কুমার এবং ক্রান্তি দেবীকে এখান থেকে যেতে হলো। আর এখন শিক্ষকও বাইরে চলে এসেছেন, তাই মঞ্জু দেবী সেই নোংরা টয়লেট পরিষ্কার করতে যেতে লাগলেন। ভূষণের নতুন কৌশল, আঘাতের রাজনীতি। অন্যদিকে বনরাক্স খুব দুঃখ পেল, কারণ তারা সেখান থেকে খালি হাতে ফিরে এসেছিল। তাই সে তার দলকে বলে যে এখন আমি এমন কিছু করতে যাচ্ছি যা থেকে আমরা অনেক সহানুভূতি পেতে পারি। কিন্তু যদি আমার কিছু হয় তাহলে সামলে নিও। অন্যদিকে আমরা দেখি যে মঞ্জু দেবী স্কুলের সেই নোংরা টয়লেট পরিষ্কার করে দিয়েছিলেন। গ্রামবাসীরা হাততালি দিচ্ছিল, কারণ এটা একটা খুব বড় কাজ ছিল। তখনই এখানে ভূষণ কুমার চলে আসে, যে একটা পিলারের সাথে নিজের মাথা মেরেছিল, যার কারণে তার মাথায় আঘাত লেগেছিল। কিন্তু ক্রান্তি দেবী এখানে সব গ্রামবাসীদের সামনে বলেন যে আমাদের স্বামীর উপর প্রধানজি পাথর ছুঁড়েছেন, তিনি তাকে মারতে চান। আমরা তো চুপচাপ বাড়ি যাচ্ছিলাম, কিন্তু এরা আমাদের উপর পাথর ছুঁড়েছে। যদি আপনারা নির্বাচন লড়তে না চান তাহলে লড়বেন না, কিন্তু এভাবে করবেন না। এখন তো আমরা নির্বাচন লড়ব এবং এটা জিতাই থাকব, কারণ গ্রামবাসীরাও দেখছে যে আপনারা কত অন্যায় করছেন। তো এইভাবে ভূষণ কুমার এবং তার স্ত্রী ক্রান্তি দেবী গ্রামবাসীদের সামনে কিছুটা সহানুভূতি আদায় করে নিয়েছিলেন। এবং এর সাথেই পঞ্চায়েত সিজন 4 এর প্রথম পর্ব এখানেই শেষ হয়। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এই ধরনের নতুন এবং সতেজ কন্টেন্ট পেতে পারেন। আমাদের চ্যানেলের সাথে থাকুন, কারণ পঞ্চায়েত সিজন 4 এর সব এপিসোড আপনারা এই চ্যানেলেই দেখতে পাবেন। দেখা হচ্ছে আরও একটি দারুণ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।